প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয় অনুষ্ঠানে। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও যথাযোগ্য গুরুত্বের সাথে এই দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী ও কিশোরীদের পারিবারিক নির্যাতন বন্ধে নারী পুরুষের একত্রতা। আমাদের এই অনুষ্ঠানের নাম প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়। সঙ্গত কারণে আমরা প্রতিবন্ধী নারীদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান কিভাবে হতে পারে সেই বিষয়গুলিকেই প্রাধান্য দেব। চলুন অনুষ্ঠানটি দেখা যাক। প্রিয় দর্শক, আমরা বলেছি প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়। কারোর উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে প্রতিবন্ধী নারীও সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে দেশের উন্নয়নের ধারায় নিজেকে সম্পৃক্ত করতে। লাভলি আক্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের মেয়ে। 2 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে প্রতিবন্ধিতা বরণ করেন। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সুযোগ না পেলেও নিজ চেষ্টা ও পরিশ্রম দিয়ে সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন। সেই সাথে প্রতিবেশী কিশোরী মেয়েদের সেলাই কাজের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল নারী জাগরণের কাজটি তিনি অতি নীরবে করে যাচ্ছেন। আমার নাম লাভলি সুলতানা খান। আমার আব্বা মৃত। আমার ভাইরা যার যার আলাদা হয়ে গেছে। আমি আর আমার আম্মা আমার সংসারে দুজনে আছি। এই আমার ইনকাম দিয়ে আমার আম্মা আর আমি চলতে পারি। তারপর আমি সেলাই কাজ করে আমার সংসার চালানোর পরে আবার কিছু টাকা সঞ্চয় করি। এ পর্যন্ত প্রায় 60 জনকে প্রশিক্ষণ দিয়েছি। এই 7 জনের কাছ থেকে আমি সার্ভিস নিছি, আর বাকি সবাইকে আমি ফ্রি সার্ভিসে শিখাইছি। আমার গণশিক্ষা থেকে 2007-এ একটা নিয়োগ দিছে। নিয়োগ দেওয়ার পর ওইখানে আমি আবার 35 জন এই ছেলে মেয়েদের সেলাই প্রশিক্ষণ দিছি। আমি একটা প্রতিবন্ধী মেয়ে, কিন্তু আমি যখন নিজে নিজে পয়সা ইনকাম করতে শুরু করছি, আমি নিজে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছি, তখন থেকে মনে হচ্ছে যে আমি প্রতিবন্ধী নয়। শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের আসপিয়া আক্তার পারুল 3 সন্তানের জননী। স্বামী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সংসারের যাবতীয় কাজের মধ্যে ডুবে থাকেন দিনভর। স্বামী সন্তানদের ভালোবাসায় ভুলে থাকতে চেষ্টা করেন জীবনের দুঃসহ বেদনার স্মৃতিকে। 13 বছর বয়সে অ্যাসিড দগ্ধ হয়েছিলেন, এখনো সেই কষ্ট বয়ে বেড়াচ্ছেন তিনি। পারুলের মতো অনেক মেয়ে রয়েছেন নানা ধরনের লাঞ্ছনা বঞ্চনার শিকার।
প্রচলিত আইনে যাদের বিচার কার্য সম্পন্ন করা যাচ্ছে না। আমাদের দেশে প্রায় প্রতিটি পরিবারে কোনো না কোনো ধরনের প্রতিবন্ধী সদস্য রয়েছেন। তাই প্রতিবন্ধী পরিবারের এই কান্নার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমার নাম ওবায়দুল্লাহ। মোটামুটি ভালোই আমাদের চলছে দিন। তো ইচ্ছা ছিল যে ওর পেটটা সার্জারি করার, আমার ইচ্ছা ছিল আর কি। সেটা আমার মানে অর্থনৈতিক কারণে করতে পারিনি আর কি। এমনিতে আমাদের কোনো সমস্যা নেই, সুন্দরভাবে সংসার চলছে। আমার নাম পারুল, আসফিয়া সুলতানা পারুল। আমি গৃহিণী হিসেবে সংসারে কাজকর্ম করতেছি এবং বাচ্চা কাচ্চা লেখাপড়া করে স্কুলে পাঠাই। গরুর আছে, গাভী আছে, বাছুর আছে, এগুলো নিয়ে মানে খেরকুড়া দেই, সংসারে কাজকর্ম করি। মোটামুটি ভালোই চলতেছি আর কি। পারিবারিক সমস্যা বলতে মানে আমার ফেসটা এখন আমার খুব ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল যে সার্জারি করার জন্য। আমি সরকারিভাবে অনেক চেষ্টাই করেছি, আগে সব চেষ্টাই ব্যর্থ হলো আর কি। সার্জারির জন্য আমি অনেক কি করছি। বর্তমান আমার চোখে অনেক মানে ক্ষয়ক্ষতি আছে, চোখে পানি জ্বরে, তাকাইতে পারি না। মেশিন চালাইতাম, সঠিকভাবে চালাইতেও পারি না। পারিবারিক জীবনটা আমরা স্বামী স্ত্রী ভালোই চলতেছি, মোটামুটি সুখের ভিতরে আছি আর কি। আমাদের দেশে ভিকটিম উইটনেস প্রোটেকশন প্রোটোকল না থাকাতে এমনিতেই আমরা যখন যে কোনো নারী অথবা শিশুদেরকে যখন আইনি সহায়তা দিতে যাই, তখন যে সাপোর্ট সার্ভিসগুলো লাগে সেইগুলো আমরা দিতে পারি না। আর সেখানে যদি প্রতিবন্ধী নারী হয় তাহলে কিন্তু আমাদের বিশেষ করে প্রমাণ করতে এবং তাদের অন্যান্য সাপোর্টগুলো দিতে আমরা খুবই অসুবিধায় পড়ি। যেমন প্রমাণ করতে যে যদি সে প্রতিবন্ধী কথা বলতে না পারে, সেখানে কিন্তু আমাদের কোর্টকে, বিশেষ করে কোর্টকে বোঝাতে অনেক অসুবিধা হয় যে, এবং তার যে সেই এক্সপার্টিসটা অনেক সময় থাকে না, যেমন সাইন ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য সেই বিষয়টা। এবং আমাদের যেই এখন যে আইনটা আছে 2001 সালে, যেটা ছিল 2006 বোধহয়, সেটা আবার সংশোধন হয়েছে, কিন্তু সেখানেও আমার মনে হয় এখনো অনেক যে সমস্ত অনেকগুলো গ্যাপ রয়ে গেছে, এবং সেই 6-এর এই আইনটা ইমপ্লিমেন্ট করতে যাও কিন্তু অনেক সাপোর্ট সার্ভিস প্রয়োজন আছে, সেটাও কিন্তু নেই। আর আমাদের যে আমরা জানি যে ইন্টারন্যাশনাল যে কনভেনশনটা বাংলাদেশ র্যাটিফাই করেছে, সেটা যাতে আমাদের পার্লামেন্টের মাধ্যমে মিউনিসিপ্যাল লতে, যাতে যে ডোমেস্টিক লতে এটা ইনকর্পোরেট করে, না হলে কিন্তু সেটার সে বিষয়টা ইমপ্লিমেন্ট করা দেশীয় আইনে, বিশেষ করে কোর্টগুলোতে খুব অসুবিধা হয়ে যায়। মেহেরুন্নেসা মৌসুমী এবার এসএসসি পরীক্ষার্থী। অত্যন্ত মেধাবী মেয়ে মৌসুমী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং হাতের কাজে সুনাম অর্জন করেছে যথেষ্ট। ঘরের প্রতিটি অংশে তার আঁকা ছবি ও শিল্প কাজের স্পর্শ রয়েছে। বাক ও শ্রবণ প্রতিবন্ধিতার কারণে তার লেখাপড়া শেখার পদ্ধতিও স্বাভাবিক ছেলে মেয়েদের থেকে আলাদা। পরিবারের একান্ত আন্তরিক প্রচেষ্টা আর পরিশ্রমের সাথে লেখাপড়ার প্রতি মৌসুমীর প্রবল আগ্রহ তার অন্তরে শিক্ষার আলো জ্বালিয়েছে। সবগুলা কিন্তু লিখতে হবে। ও যখন 6 মাসের, তখন আমরা বুঝতে পারতেছি যে আসলে সে এরকম প্রতিবন্ধী বা কানে কম শোনে। এই জিনিসটা আমরা প্রথমে লক্ষ্য করলাম। তার পরবর্তী পর্যায়ে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপরে বিভিন্ন টেস্ট করানোর পরে দেখা গেল যে সে প্রতিবন্ধী এবং মানে হেয়ারিং শর্ট, ডিপ হেয়ারিং শর্ট, তার রিপোর্টে যেটা আসলো। তারপরে আমরা চিকিৎসা করি, কিন্তু আসলে ডাক্তাররা বলতেছে যে আসলে কোনো খুব একটা কাজ হবে না, আপনার হেয়ারিং এইড দিয়ে তাকে কথা বলানোর চেষ্টা করেন। তারপর আমরা হেয়ারিং এইড কিনে নিয়ে আসছি। আসার পরে বাচ্চাকে যে হেয়ারিং এইড দেওয়ার পরে সে দেখা গেলো যে একটু অস্বাভাবিক আচরণ করে। হেয়ারিং এইড দিলে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না।
এবং সেটা খুব ইজি ফিল করে না। তার পরবর্তী পর্যায়ে আসলে আমরা, ও তো প্রতিবন্ধিত, যার ধরুন ওকে আমরা একটু আদর বেশি করি। ও সে স্কুলে যায়, স্কুলে যাওয়ার পরে টিচারকে আমরা বলি যে ও যেভাবে বুঝে বা লিখে লিখে বুঝে বেশি, স্যাররা তখন লিখে ওদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে দেয়, সেই লেখাটা বাসায় এনে আমাকে দেখায় যে মা এটা পড়া দিছে। তখন আমি এটা বলি যে বারবার তুমি লিখো, অনেকবার লিখলে মুখস্থ হবে। তখন সে মনে মনে একবার পড়ে, পড়ার পরে সে আবার লিখে, 4-5 বার লিখলে একটা লেখা মুখস্থ হয়। আবার আমি বলি যে বই বন্ধ করে এখন লিখো, তখন লিখতে পারে। বর্ণলিপি, স্বরলিপি এই বইগুলো কিনে দেওয়ার পরে সে নিজে নিজে লিখতে পারছে। একবার দেখাই দিছি যে এইভাবে লিখো, হাত ঘুরাই দিছি, সে এই অক্ষরের উপর দিয়ে হাত ঘুরাইছে, তারপরে দেখা গেছে যে একবার 2বার লিখার পরেই সে লিখতে পারছে। তখন সে সুন্দর মুখস্থ লিখতে পারছে, স্বর থেকে একদম খণ্ডত পর্যন্ত সব গোটা অক্ষরগুলাই শিখতে পারছে। শিখার পর দেখা যায় যে শব্দগুলো লিখতে পারছে। তখন বুঝাইছি যে সরায়া মরস্কের মি, আমি মানে আমি, মামা, এরকম শব্দ শব্দ করে মানে পার্সন দেখে শব্দ বলে এইভাবে আস্তে 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 আগায় নিয়ে গেছি। সে পড়াশোনার পাশাপাশি ওর মেধা দেখলাম যে আমি তো সেলাই করি ঘরের কাজের ফাঁকে ফাঁকে, এই ফাঁকে ফাঁকে সে আমার এটা অনুকরণ করছে। অনুকরণ করতে চাই দেখছি যে ও বেশ ভালো পারে। তখন তাকে একটা ক্লাস 8 থেকে 1 বছরের গ্যাপ গেছে, ক্লাস 9-এ ভোকেশনালে ভর্তি করতে পারি নাই। এই সুযোগে আমি তাকে একটা প্রশিক্ষণ দেওয়াইছি, যুব উন্নয়ন প্রশিক্ষণ, 4 মাসের একটা কোর্স। সেই 4 মাসের কোর্স কমপ্লিট করছে খুব যোগ্যতার সহিত, খুব ভালোভাবে কমপ্লিট করছে। তারপরে সে ভালো সেলাই টেলাই, কাটিং সবকিছুই পারে, হাতের কাজটাও বেশ ভালো পারে। আর ঘরের ভিতরে যত ওয়ালমেট বা সেলাই আর্ট সবই তার নিজের। বাংলাদেশে যে সমস্ত নারীর নীতিমালা, আইন কানুন এবং পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, তার ভিতরে কোনোটাতেই প্রতিবন্ধী নারীদের কথা উল্লেখ করা হয় না। আমরা চাই প্রতিবন্ধী নারীদের জন্য আলাদাভাবে কোনো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন নেই। বাংলাদেশের বিদ্যমান সমস্ত পরিকল্পনার ভিতরে, নীতিমালার ভিতরে, সনদের ভিতরে যদি প্রতিবন্ধী নারীদের কথাটা উল্লেখ করা হয়, তাহলে মূল স্রোতধারায়, উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধী নারীরা সম্পৃক্ত হতে পারে। আমরা চাই দেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠান প্রতিবন্ধী এবং অপ্রতিবন্ধীদের নিয়ে কর্মরত রয়েছে, তাদের ভিতরে প্রতিবন্ধী নারীদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী সম্পৃক্ত করা হোক। আমরা দেখেছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত কয়েকটি আশ্রয় কেন্দ্র আছে, কিন্তু কোথাও প্রতিবন্ধী নারীরা নির্যাতিত হলে সেই আশ্রয় কেন্দ্রে তাদের ঠাঁই মেলে না। কেন? দেশের যে সমস্ত শিক্ষানীতি নারীদের জন্য গ্রহণ করা হচ্ছে, সেই শিক্ষানীতির ভিতরে প্রতিবন্ধী নারীদের বিষয়টি থাকবে। যে সমস্ত কারিগরি প্রশিক্ষণ এবং আত্ম উন্নয়নের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তার ভিতরে প্রতিবন্ধী নারীদের কথা থাকবে। যুব প্রশিক্ষণ হচ্ছে, প্রতিবন্ধী নারীরা বাদ পড়বে না। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ক্ষেত্রে যদি বাধামুক্ত একটি পরিবেশ পাই, তাহলে আমাদের নিজস্ব মেধা অনুযায়ী আমরা উপযুক্ত দক্ষতার সাথে উন্নয়নের পথে এগিয়ে যেতে পারব। আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবন্ধী নারীদের জন্য আমরা কি কামনা করতে পারি না? পারিবারিক সহিংসতা রোধে নারী ও শিশুদের জন্য যদি পুরুষ ও নারী একতাবদ্ধ হয়, তাহলে প্রতিবন্ধী নারীদের পারিবারিক ও সামাজিক সহিংসতা রোধের জন্য পুরুষ নারী নির্বিশেষে সকলে একতাবদ্ধ হবে। এই পথ চলার শেষ কোথায় কেউ জানে না। সে কারণে প্রতিটি মানুষের স্বপ্ন পূরণের জন্য পথ চলতেই হবে। কঠোর অধ্যাবসায় আর পরিশ্রম হচ্ছে সফলতার পূর্বশর্ত। মাহমুদা বেগম 2 বছর বয়সে পোলিও আক্রান্ত হয়ে প্রতিবন্ধিতার শিকার হন, কিন্তু পারিবারিক সহায়তা, আন্তরিকতা আর সহানুভূতির কোমল স্পর্শ মাহমুদাকে জীবনের বন্ধুর পথ চলতে সহায়তা করেছে।
পরিবারের প্রতিটি প্রতিবন্ধী সদস্যদের প্রতি একটু বিশেষ যত্নবান হয়ে তার উপযুক্ত শিক্ষার সুযোগ তৈরি করে দেয়া সরকারের যেমন দায়িত্ব রয়েছে, তার চেয়েও বেশি দায়িত্ব রয়েছে ওই পরিবারটির। অতি প্রথম মেয়ে 3 বছর 2.5 বছরের সময় আপনি হঠাৎ করে তুমি জ্বর উঠছিল। জ্বর উঠার পরে রাত্রে তখন সকালে আমরা দেখলাম তখন বাচ্চাটা দাঁড়াইতে পারে না, মানে ফাড়া সমস্যা। তখন তাৎক্ষণিক আবার আমরা মেডিকেল নিয়ে গেলাম। তো এখন কি করতে হবে, পরে পরীক্ষা নিরীক্ষা করলো, এক্সরে করলো, করার পরে যারা এখন কারেন্টে সেক দিতে হবে। পরে আমরা 1 সপ্তাহ কারেন্টের হিট মানে সেক মানে হিট দেওয়া হয়েছে। দেওয়ার পরে তো ফাড়া সঠিক ঠিক করে না। পরে আবার আমরা কিছু জারাফুর ব্যবস্থা করলাম, কবিরাজি শাস্ত্রের চিকিৎসা। এই ধরনের চিকিৎসা বহু করলাম, প্রায় 3 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত চিকিৎসা চালাই গেছি। তখন তো লেখাপড়া তো আর বাদ দেওয়া যায় না। ইতির মধ্যে একবার লেখাপড়াও চালাই গেছে, তুমি আপাতত তুমি লেখাপড়া করো আর আমরা যতটুকু করণীয় কাজ এতটুকু চালাইতে থাকি। তো আমরা চালাইতে চালাইতে শেষ পর্যন্ত চালাই দিলে বিয়ে পর্যন্ত ইনশাল্লাহ পাস করছে আর কি। আপনার দোয়া আমার উপরে সব আমি মেয়ে দায়িত্ব, মানে এমন দিন গেছে লেখাপড়া করে না দিকে বাপের সংসার দিক দিয়ে আমি চুলো ধরে পর্যন্ত দিয়ে ফেলাই দিচ্ছি একদিন পর্যন্ত। তোমাকে তুমি যদি লেখাপড়া না করো তোমার ভবিষ্যৎ কিভাবে যাবি আমি বলছি। তো যে দাদাদের এই সময় কাঁদছে, কয় এতটুকু করতেছে আমি করি, আমি করামই না করে দিয়ে ভবিষ্যৎ ভালো হইব কেমনে, আজকে যদি করি তো ভবিষ্যৎ ভালো হইব। তো আপনাকে দোয়ায় আল্লাহর হুকুম একটা উচিলে আল্লাহ দিছে করতেছে কাজ খাইতেছে। মাহমুদা পারিবারিক সহায়তা ও আন্তরিক প্রচেষ্টায় নিজেকে যোগ্য করে গড়ে তুলেছেন। তার অন্তরের লালিত স্বপ্ন আজ সফল হতে চলেছে। আমি সমাজে যেহেতু আমার মতো মানুষ অসহায়, মানে অনেক প্রতিবন্ধীরা আছে, আমি চাচ্ছি মানে তারা যেন অসহায় প্রতিবন্ধী না থাকে, মানে আমার মতো আমি করে গড়ে নিতে পারি। মানে সরকারের মানে সাথে বেসরকারি এনজিও যাদের সাথে আমরা কাজ করে বলতে পারি দেখেন আপনার আমরা কি করতে পারি। কিন্তু আমরা তারপরে আমি একটা নারী প্রতিবন্ধী মেয়ে, তারপরে মানে আমি এখন বর্তমানে ডিরেক্টর হিসেবে কাজ করি। ভবিষ্যতে আমি চাইবো মানে আরো স্বপ্ন আমার আরো ভাই বোনেরা যারা আছে তাদেরকে আমি আমার মতো আমি যেন স্বাবলম্বন করে তুলতে পারি, এটা আমার আশা প্রত্যাশা আর কি। জাতিসংঘ সনদের স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় 10% অর্থাৎ 1.5 কোটি মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার শিকার। আর মোট প্রতিবন্ধী সদস্যদের মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় 75 লক্ষ নারী প্রতিবন্ধিতার শিকার। বিশাল এই জনগোষ্ঠীকে আড়ালে রেখে কোনো ধরনের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। দর্শক মণ্ডলী, বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের দেশে যে সমস্ত প্রতিবন্ধী নারীরা রয়েছেন তাদের জন্য আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি ভাবছেন এবং কি করণীয় রয়েছে এবং তাদের জন্য কি করার প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়গুলি আমি জানার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে বিশ্ব নারী দিবস উপলক্ষে সারা পৃথিবীতে নারীদের জন্য যথেষ্ট কার্যক্রম হচ্ছে, আমাদের দেশেও সেটা হচ্ছে, তবে বিশেষ করে যারা প্রতিবন্ধী নারী তাদের জন্য সরকারের বা আপনার সরকারের পক্ষ থেকে আপনি কি কি ইনিশিয়েটিভ নিতে পারেন বা কি কি মেজার্স নিলে তারা স্বাভাবিক যে নারীরা রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের ধারায় তারা সংযুক্ত হতে পারবে? আমাদের দেশে সামাজিক অবস্থায় নারীরা এমনি উপেক্ষিত। নারীদের অধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ তারা সংগ্রাম করছেন। এখনও নারীরা আমাদের সমাজে সম অধিকার পাচ্ছেন না, সমান সুযোগও পাচ্ছেন না, বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। আর আপনি যে কথাটা বলতেছিলেন প্রতিবন্ধী নারী, তারা তো আরও বিপন্ন অবস্থায় আছেন। আমাদের সমাজে
এই প্রতিবন্ধী নারীরা অত্যন্ত দুর্গত এবং অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। আমাদের এর জন্য সামাজিক অবস্থাটা কিছুটা দায়ী, কারণ প্রতিবন্ধী মেয়েকে সবাই আড়াল করে রাখতে চায়। পরিবারের লোকজন সাধারণত প্রতিবন্ধী নারীদের, প্রতিবন্ধী মেয়েকে বাহিরে প্রকাশ করতে চায় না, পরিবারের বদনাম হবে, মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার হবে, বিয়ে হবে না। তো আমরা রাষ্ট্রীয়ভাবে এবার একটা কার্যসূচি নিয়েছি যে প্রতিবন্ধী মহিলাদেরই আমরা খুঁজে বার করব। তো আপনি যে কথাটার দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন প্রতিবন্ধী নারীদের সম্বন্ধে, তো এ ব্যাপারে কিন্তু আমরা অধিক মাত্রায় অধিকতর উৎসাহী এবং উদ্গ্রীব এ কারণে যে আজকে আমাদের মা বোনদের যদি আমরা সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা মনে করব যে আমাদের দায়িত্ব থেকে আমরা কিছুটা পিছিয়ে হতে গেলাম। এই জন্যে প্রতিবন্ধী নারীদের বের করে এনে তাদের সমাজে প্রতিষ্ঠা করার জন্যে কিছু কিছু কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি। একটি প্রতিবন্ধী নারী সুস্থ সমাজ জীবনে চলতে গেলে তার যে অসুবিধা হয়, প্রথমত এগুলোকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। যেমন ধরুন বাক প্রতিবন্ধী মেয়েদেরকে ইশারার ভাষা চালু করার একটা মহৎ উদ্যোগ আমরা নিয়েছি, এবং আপনি জেনে খুশি হবেন যে 1 ফেব্রুয়ারি আমাদের ভাষার মাসের প্রথম দিনে জননেত্রী শেখ হাসিনা বাংলা একাডেমিতে এই ইশারার ভাষার একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যে ইশারার ভাষায় বিভিন্ন নিউজ আইটেম, আপনাদের মিডিয়া বা বিভিন্ন চ্যানেলগুলো তারাও গুরুত্বপূর্ণ খবর আদি, বিশেষ করে আমাদের প্রতিবন্ধী নারী তাদের যদি কোনো অভাব অভিযোগ বক্তব্য প্রকাশ করতে হয়, তাহলে সেটা আপনার ইশারার ভাষা দিয়ে চালু করবেন। এবং এটার জন্য টেকনোলজিক্যাল যতটুকু সাহায্য করার প্রয়োজন, আমাদের মন্ত্রণালয়, আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি এবং মিলিতভাবেই আমরা ওই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট অফ দিস মিডিয়া, সেটার জন্য যদি আমাদের একটা আর্থিক ক্ষতিগ্রস্তকতা করে নিয়ে ইশারার ভাষাটা আমরা চালু করে দিয়েছি, এবং খুব শিগগিরই এই প্রতিবন্ধী মহিলারা তাদের ভাষা প্রকাশ করার জন্যে কোর্ট কাছারিতে হোক, নিজের পরিবারের কাছে হোক, আত্মীয় স্বজনের কাছে হোক, যাতে সে তার আরেকজন প্রতিবন্ধীর মাধ্যমে ভাষাটা প্রকাশ করতে পারে, সেটা একটা বিধিবিধান আমরা করেছি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যেখানে প্রতিবন্ধীদের আমরা শিক্ষা দিই, সেগুলোতে কম্পিউটার কোর্স করে ওই মহিলা প্রতিবন্ধীদের শিক্ষিত করার চেষ্টা করছি, এবং আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে আমরা এই সমস্ত যে সমস্ত প্রশিক্ষিত মহিলারা দিয়ে কম্পিউটার চালনা করবার জন্য প্রত্যেক সরকারি অফিস আদালতেও একটা সার্কুলার দিয়ে বলবো যে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চাকরিতে নিয়োগ করা হয়। আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য, বিশেষ করে মহিলা প্রতিবন্ধী বা মেয়ে প্রতিবন্ধীদের জন্য একটা রিজার্ভ সিট থাকবে। অন্ধ শিক্ষক যারা ব্রেইলি কলেজে, স্কুলে যারা লেখাপড়া শেখাবেন, তাদেরই আমরা পূর্ণাঙ্গ নিয়োগপত্র দিয়ে তাদের আমরা স্কুলে পড়াবো, এবং ওখানে ছাত্রদের তারা ব্রেইলি সিস্টেমে লেখাপড়া শেখাবেন যারা দৃষ্টি প্রতিবন্ধী। আর অন্য প্রতিবন্ধী যারা আছেন, শারীরিক প্রতিবন্ধী কিংবা শ্রবণ প্রতিবন্ধী, তাদের জন্যে আমরা যতটুকু পারি আমাদের পদ্ধতি অনুযায়ী তাদের শিক্ষিত করার চেষ্টা করব। আমাদের দেশের নারী সমাজকে আজকে আমরা এই আশ্বাসটুকু দিতে চাই যে নারী প্রতিবন্ধী হিসাবে তার সেই অভিশপ্ত জীবন থেকে আমরা তাকে মুক্তি দিবই। আমরা তাকে সমাজে রেখেই, তার অবস্থানে রেখে, তার মা বাবার পরিবেশে রেখেই তাকে কর্মক্ষম মহিলা হিসাবে, একজন দক্ষ নাগরিক হিসাবে আমরা তাকে যতটুকু পারি অতটুকু সাহায্য করব। এই জন্য আমাদের সরকারের তরফ থেকে আমাদের একটা কমিটমেন্ট আছে, আমাদের মূলত কিছু পরিকল্পনাও আছে। সবচেয়ে বড় যে জিনিসটা সকলের সহযোগিতা, একটা অ্যাওয়ারনেস। আমাদের সমাজে এই যে প্রতিবন্ধীদের প্রতি একটা অবহেলা ছিল, দীর্ঘদিন যাবৎ সেটা চলে আসছিল। বিশেষ করে নারী প্রতিবন্ধীদের ব্যাপারে এটা পারিবারিক প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতা ছিল। এই সমস্ত কিছু কাটাই উঠে এখন আমাদের কাজে নামতে হবে। তো আমরা সরকারের তরফ থেকে উদ্যোগ নিয়েছি, এখন আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। সমাজে যে সমস্ত আনাচে কানাচে আমাদের নারী প্রতিবন্ধীরা আছেন, তারা তাদের সামাজিক গণ্ডি থেকে বেরিয়ে আসুক। আমরা সরকারের সাহায্যের হাত এদের জন্য প্রসারিত
তাদের আমরা দক্ষ কর্মশক্তি রূপান্তরিত করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে তাদের জন্য হোক, তাদের পরিবারের জন্য, দেশের জন্য যাতে মঙ্গলজনক কিছু হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখেছি আমাদের প্রতিবন্ধী নারীদের সফলতার কথা। এর পাশাপাশি অসংখ্য প্রতিবন্ধী নারী রয়েছে যারা এখনো আলোর মুখ দেখেনি, যাদেরকে আমরা আমাদের ক্যামেরার সামনে আনতে পারিনি। এই ধরনের প্রতিবন্ধী মানুষের সংখ্যা অজস্র, হাজার, লক্ষ। তো এই সমস্ত প্রতিবন্ধী মানুষকে যদি আমাদের উন্নয়নের ধারে আনতে না পারি তাহলে সার্বিকভাবে আমাদের উন্নয়ন কিন্তু সম্ভব হবে না। সেই জন্যই প্রতিবন্ধীদের যে সমস্ত সংগঠন ইতিমধ্যে তৈরি হয়েছে, আমরা যেখানে যে অবস্থায় আছি, আমরা যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের সন্ধান জানি তাদেরকে আমরা উৎসাহিত করব। স্থানীয় যে প্রতিবন্ধীদের সংগঠনগুলি রয়েছে সেখানে যাতে তারা যায় এবং তাদের মাধ্যমে যাতে তারা প্রশিক্ষণ নিতে পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে এবং তারা যেন আত্মনির্ভরশীল হয়ে এই দেশের এবং এই জাতির জন্য একটা কল্যাণকর কিছু করতে পারে, তাহলেই আমাদের সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক যে অগ্রগতি বা অর্থনৈতিক যে মুক্তি সেটা সম্ভব হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আবারও সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ প্রতিবন্ধী প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য না, বঞ্চিত